আসসালামু আলাইকুম। আজকে এই ওয়ান শট ক্লাসের আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে সেল ডিভিশনের উপর ক্লাস। তো সেল ডিভিশন বা কোষ বিভাজনটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এই অধ্যায় থেকে আমাদের যেহেতু অধ্যায় আছে 6টা, কি 1, 2, 3, 4, 11, 12, 13 এই কয়টা অধ্যায় আছে না, মোট 6টা। এই 6টা অধ্যায়ের ভিতরেই কিন্তু প্রশ্ন হবে, রাইট? তার ভিতরে আমি যদি বলি প্রথম অধ্যায়টা সিকিউ এর চান্স খুবই কম, এমসিকিউ 100% তো সবগুলো অধ্যায় থেকে থাকবে, এখান থেকে এমসিকিউ থাকবে বেশি পরিমাণে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি 2 অধ্যায় বিবেচনা করি, কমপক্ষে সিকিউ থাকবে 2টা। 3 বিবেচনায় পড়েনি, 4 থেকে বিবেচনা করলে একটা বা 2টা আসার চান্স আছে। 11 থেকে একটা আসবে, 12 থেকে একটা আসবে, 13 থেকে একটা আসবে। তাহলে 1 একে 2 একে 3, 3 আর 2 এ 5, আর লাগে কয়টা? 2টা। হয় এখান থেকে একটা হবে আর এখান থেকে একটা হবে, অথবা বাই এনি চান্স হতে পারে যে 12 বাদ যেতে পারে, কিন্তু 1 থেকে হওয়ার চান্স নাই। তার মানে কি এই অধ্যায় থেকে সিকিউ হওয়ার চান্স ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। হ্যাঁ, তো আমরা যদি কোষ বিভাজন নিয়ে আলোচনা করি, তাহলে কোষ বিভাজনের একটা সংজ্ঞা আছে সুন্দর, সেই সংজ্ঞাটা নিয়ে ফার্স্টে আলোচনা করতে হয়। সো এই সংজ্ঞাটা নিয়ে আমি আলোচনা করব একটু ভিন্নভাবে। আমরা সবাই মানুষ। সো আমি, তুমি, আমাদের সবারই প্রজনন ক্ষমতা সৃষ্টিকর্তা ইনশাল্লাহ দিয়ে পাঠিয়েছেন, বেশিরভাগ মানুষেরই। তো এই হিসাবে তুমি একদিন বাবা হবে, তোমার সন্তান একদিন বাবা হবে, তা সে আবার বাবা হবে, রাইট? সো এইভাবে দেখো বংশানুক্রম চলছে। এইখান থেকে একটা প্রশ্ন আসে যে যখন একটা সন্তান মাতৃগর্ভে বেড়ে ওঠে, প্রথমে কিন্তু যখন একটা এমনি সাধারণ নারী, তার দেহে কি কোনো সন্তান থাকে বা কোনো সন্তান ধারণ করছে? সে করছে না। কখন করছে? রিপ্রোডাকশনের সময় বা মাতৃগর্ভকালীন সময়, প্রজনন ঘটানোর সময়। তো এই যে এটা হচ্ছে, এই জিনিসটা কিভাবে হচ্ছে? ওই সন্তানটা এমনি আসতেছে না তো। আমাদের দেহে যে স্পার্ম সেল থাকে অ্যান্ড এগ সেল থাকে, এই দুইটা একত্রিত হয়ে নিষেক ঘটায় এবং নিষেকের মাধ্যমে তৈরি করে প্রথম একটা জীবকোষ জাইগোট। সেই জাইগোট ক্রমাগত বিভাজন হয় এবং বিভাজন হয়ে তৈরি করে কি? এমব্রায়ো বা ভ্রূণ। সেই ভ্রূণ থেকে আস্তে আস্তে একটা জীব দেহ আসে, রাইট? তাহলে এই যে প্রথম কথাই হচ্ছে শুক্রাণু ডিম্বাণু তো বাবা মা দিচ্ছে, হ্যাঁ দিল, এই যে প্রথম কোষ জাইগোটটা আসলো, এটা দেখো বিভাজিত হয়ে এমব্রায়ো তৈরি করে, মানে অনেকগুলো জাইগোট মিলে একটা এমব্রায়ো তৈরি হয়। তার মানেটা কি? তার মানেটা আমি এরকম বোঝাচ্ছি যে একটা জীবদেহ তৈরি হতে অনেক কোষ লাগে। আমাদের জন্ম একটা কোষ থেকে, আস্তে আস্তে 2টা হয়েছে, 3-4টা হয়েছে, দেন 8টা হয়েছে, দেন 16টা হয়েছে, দেন 32টা হয়েছে, এভাবে চলতেছে। হ্যাঁ, এভাবে চলতেছে। দিস প্রসেস ইজ অনগোয়িং, এবং এখন পর্যন্ত হয়তো তোমাদের চলতেছে। একটা সময় যে বিভাজন কখনোই থামবে না, একটা হলেও বিভাজন হবেই। তাহলে এই যে কোষ বিভাজনটা হচ্ছে, তো বিভাজনটা কেন গুরুত্বপূর্ণ? আমাদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ, কারণ কোষ বিভাজন যদি না হয়, অস্তিত্ব অস্তিত্ব আমাদের যে অস্তিত্ব, আমাদের মানে জীবের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, বিলোপ হবে, ঠিক আছে? এই জন্য সেল ডিভিশন ভেরি ইম্পর্ট্যান্ট একটা থিং, রাইট? ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। এখন আসো, কোষ বিভাজন 3 ধরনের। আচ্ছা, সংজ্ঞার কথা তো আমি বললামই না। কোষ বিভাজনের সংজ্ঞা তুমি যেরকম একটা সংজ্ঞা দেওয়া আছে, পুঁথিগত সংজ্ঞা,
তোমরা চাইলে মুখস্থ করে নিতে পারো। আমি যে ভাষাটা বললাম, যে এখন আমি আরেকটু আলোচনায় যাব, ডিপ একটু আলোচনায় যাব, সেটা হচ্ছে এই দুইটা কথা আছে এই সংজ্ঞার ভিতরে। হ্যাঁ, দুইটা কথা আছে, আগে ওই দুইটা কথা দেখাই। একটা হচ্ছে মাতৃকোষ বা প্যারেন্ট সেল, আর একটা ডটার কোষ বা অপত্য কোষ। এবার আমি ওই দুইটা কোষ নিয়ে একটু আলোচনায় যাব। আচ্ছা, তো ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাতৃকোষ নিয়ে কথা বলবো আর অপত্য কোষ নিয়ে কথা বলবো, তাই না? এটা নিয়েই তো আলোচনা করতে চাইলাম। তো মাতৃকোষ আর অপত্য কোষ নিয়ে আলোচনা করতে গেলে একটা কোষ, ধরো এটা, এর বিভাজন হবে, বিভাজন হয়ে দুইটা কোষ তৈরি হবে। তো যে কোষটা থেকে উৎপত্তি হলো সে হচ্ছে বড় কোষ। তো মা থেকে সন্তান উৎপত্তি হয় না, মা থেকে সন্তান উৎপন্ন হয়। থিওরিটা হচ্ছে মা থেকেই হয়, বাবা থেকে হয় না, তাই জন্য এটাকে বলা হয় মাদার সেল। প্যারেন্ট সেল বলা যাবে না, ওখানে ভুল লেখছি, একটু একটু সংশোধন করে নিও, ওটাও বলা যাবে, সমস্যা নাই। আর এইটা হচ্ছে কি ডটার সেল। কেন ডটার সেল? কেন ডটার সেল হলো, কেন এটা খালি মেয়ের কথাই বোঝালো, সন্তান বলতে এখানে মেয়েকেই কেন ডিফাইন করলো, ফিমেল কেন, মেল ফর্ম কেন ইউজ করা গেল না? এটার পিছনে এখন আমি একটু যুক্তি দেখাই দিই। সেটা হচ্ছে যে মাদার সেল থেকে ডটার সেল, তার মানে সবই খালি মার সাথে সম্পর্কিত হয়ে গেল না? এর কারণটা হচ্ছে যে প্রজনন ক্ষমতা না, সরি, সন্তান জন্মদানের ক্ষমতা এটা শুধুমাত্র মায়েদের থাকে, তাই না? পিতারা কি সন্তান পোষণ করে, সিজার করে, এগুলো কি পিতারা করে? করে না। এটা কার কাজ? মায়েদের কাজ। এই জন্য মাতৃকোষ গেল। কোষ বিভাজন তিন ধরনের হয়, একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন বা সরাসরি কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন বা সমীকরণিক বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস বা হ্রাসমূলক বিভাজন। ওকে, সো এই কোষ বিভাজনগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কি? এটা কোনো জটিল পর্যায়ে থাকবে না, কোনো জটিল পর্যায়ে থাকবে না, তো সরাসরি একটা কোষ দুইটা কোষ হয়ে যাবে। কিভাবে হবে? ধরো এটা একটা কোষ, জাস্ট সে এখানে একটা নিউক্লিয়াস আছে, ভালো কথা। কি হবে? এই কোষটা দুইটা কোষে পরিণত হতে হবে না? আমাদের টার্গেট হচ্ছে এটা যে দুইটা কোষে নিয়ে যাব। তার মানে কি, এখানে ছিল একটা নিউক্লিয়াস, এখানে হয়ে গেছে কয়টা? দুইটা নিউক্লিয়াস না? তাহলে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াসে রূপান্তর হয়ে গেল না? এটা কিভাবে হয়? আমি এখন কোষটা আঁকাই আবার। এই কোষটা কি করবে জানো? এই কোষটা এর সাইটোপ্লাজম সহ মধ্যবর্তী অঞ্চলের দিকে ধীরে ধীরে খাত সৃষ্টি করবে, ফলশ্রুতিতে এর যে নিউক্লিয়াসটা আছে সেটাও খাত সৃষ্টি করবে। ঠিক আছে, ভালো কথা। খাত সৃষ্টি হলো, এই খাতটা এই দিক থেকেও প্রেসার দেবে, এই দিক থেকেও প্রেসার দেবে, কোনো জটিল প্রক্রিয়া নেই, একলা একলাই হবে। এটা হয়ে ধীরে 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 এই খাতটা আরো বেড়ে যাবে, আরো বেড়ে গিয়ে কিরকম হবে? দেখো তো, আরো বৃদ্ধি পেল না? এই খাতটা বৃদ্ধি পেল, এই দেখো এই প্রেসারটা সেন্সিবল মোডেই আছে এখনো। তো সর্বশেষে গিয়ে কি হবে? এই কোষটা এই অংশ আর এই অংশ ডিভাইড হয়ে যাবে, হয়ে এখানে একটা কোষ এবং এখানে একটা কোষ, স্বতন্ত্রভাবে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হবে। মানুষের চোখ ভাবো না আবার এগুলো,
মানে দুইটা কোষ, হ্যাঁ, 1 নাম্বার কোষ, এটা 2 নাম্বার কোষ। ছিল কয়টা কোষ? একটা কোষ। সেখান থেকে হয়েছে কয়টা? দুইটা কোষ। সো এটাই হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া, কোনো জটিল প্রক্রিয়া নাই এখানে। এটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে? বোঝা গেছে? তো একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হবে। মানে হচ্ছে এটা ছিল হচ্ছে কি বলতো এরা, এটা ছিল হচ্ছে মাতৃকোষ, এই দুইটা কি? অপত্য কোষ। মাতৃকোষ ছিল কয়টা? একটা। অপত্য কোষ হয়ে গেছে দুইটা। এটাই তো অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। হয়ে গেল। অ্যামাইটোসিস মানে মাইটোসিসের মতো কিন্তু নট মাইটোসিস, কিন্তু মাইটোসিস নয়। ওকে, এবার আসো বহুল প্রতীক্ষিত মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কি হয়? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়। সো কোষ ছিল একটা মাতৃকোষ, সেখান থেকে অপত্য অপত্য দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। যাই হোক, আগে যে বইয়ের কিছু লাইন আছে সেগুলো দেখো। এটা দেহকোষের বিভাজন, আমি একটু হাইলাইট করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে মেইনলি দেহকোষের বিভাজন। দাগা নাও সবাই, ভালো কথা, এটা দেহকোষের বিভাজন। আর এই বিভাজনের ফলে উদ্ভিদের কোষের সংখ্যা বৃদ্ধি পায়। আরো ইম্পর্টেন্ট, এটা বর্ধনশীল অঙ্গে বেশি দেখা যায় আর কি। যেমন কি কি বর্ধনশীল অঙ্গ? কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণ মুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল, এই এলাকাগুলোতে কি হয়? এই কোষ বিভাজনটা চলে। আর এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদে এবং প্রাণীর অযৌন জননের সময় এই কোষ বিভাজন হয়। যেগুলো যেগুলো লাল কালি করে দিলাম এগুলোর থেকে কি, এই যে লেখা এস, এমসিকিউ আসবে। গেট ইট? আই থিঙ্ক বুঝতে পারছো। মাইটোসিস কোষ বিভাজনটা যে হয়, এটা দুটো পর্যায়ে হয়। হ্যাঁ, পর্যায় দুইটা। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি? ক্যারিও শব্দটা হচ্ছে ক্যারিওটা থেকে, ক্যারিওটা বা ক্যারিওন থেকে। সো ক্যারিও মানে হচ্ছে ক্যারি, ওটা থেকে আসছে, যার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। আর এই কাইনেসিস মিন করে কি? বিভাজন, মানে নিউক্লিয়াসের বিভাজন। সাইটো, সাইটো কথাটা আসছে সাইটোপ্লাজম থেকে। আর এই যে কাইনেসিস মানে বিভাজন, মানে সাইটোপ্লাজমের বিভাজন লেখাই আছে। এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। 5 ধাপে হয়, সাইটোপ্লাজম একটা ধাপে শেষ হয়ে যায়, এর কোনো ধাপ নেই। তো ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মনে রাখো। আসো একদম শুরু থেকে যাব। ফার্স্টে প্রোফেজ ধাপ, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ। এই কোষ বিভাজনটায় নিউক্লিয়াসটা আকারে সাধারণত বড় থাকে এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পায়। এই ঘটনাটাকে কি বলে? পানি বিয়োজন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা পানি বিয়োজনের সাথে সম্পর্কই নাই। এর ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে থাকে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো মোটা হতে থাকে। ক্রোমোজোম বলা যাবে না, এটাকে হচ্ছে ক্রোমোজোম না বলে আমি বলবো ক্রোমাটিড জালিকাগুলো। ক্রোমাটিড, ক্রোমাটিন জালিকা আর কি। হ্যাঁ, তখন তো ক্রোমাটিন জালিকা আকারে থাকে, সেটা খাটো মোটা হতে থাকে এবং আস্তে আস্তে কিসে পরিণত হয়? তার মানে হচ্ছে ক্রোমাটিন রেটিকুলাম থেকে ক্রোমোজোমে পরিণত হয়। কখন? খাটো মোটা হওয়ার মাধ্যমে। চিত্রে দেখাচ্ছি,
এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয়, হয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করে এবং এই দুইটা ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম হয়। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকা এদের সংখ্যা গণনা করা যায় না। ঠিক আছে, এখন আসো প্রোফেজ ধাপটাকে আমি একটু চিত্র দিয়ে এখানে বোঝাই। দেখো প্রোফেজ ধাপে এটা একটা নিউক্লিয়াস, ভালো কথা। এই যে এগুলো ক্রোমাটিন জালিকা, ধরো আমিও এখানে একটা আঁকালাম, এটা একটা নিউক্লিয়াস, এগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলো কি হয়, নিউক্লিয়াসের সাথে না থেকে এরকম এরকম অংশ তৈরি করে। এগুলোকে কি বলা হয়, এই যে অংশটা, এই যে গঠনটা, এইটাকে বলা হয় ক্রোমোজোম। আর এই যে একটা অংশ, এটাকে বলা হয় ক্রোমাটিড। আর এই কুণ্ডলিত অবস্থায় যখন ছিল সেটা ছিল ক্রোমাটিন জালিকা। এই নামগুলো মনে রাখতে হবে, পেঁচানো যাবে না, পেঁচানো যাবে না এগুলো, এগুলো পেঁচে গেলে কিন্তু শেষ, এমসিকিউ টেমসিকিউ সব ধরা খাওয়া। সো এটা হচ্ছে ক্রোমোজোম, আর এগুলো ছিল হচ্ছে কি ক্রোমাটিন জালিকা, লিখে নাও সাথে, বইয়ের ভেতর লিখে নিতে পারো। সো এইগুলো হয়ে গেল এই যে ক্রোমাটিড প্রতিটা অংশ এটা। আর এই যে যেটা দ্বারা যুক্ত থাকে, এই যে যেটা দ্বারা, এই যে এটা, এই অংশটাকে কি বলে, এই অংশটাকে বলে কি সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, যেই অংশটা দ্বারা মধ্যবর্তী অংশটা জোড়া থাকে। প্রাণীকোষের ক্ষেত্রেও এই সেম চিত্রই দেখা যায়, প্রাণীকোষের ব্যাখ্যা করার কিছু নাই, জাস্ট সেন্ট্রোজোম সেন্ট্রিওলে পরিণত হয় সেটা পরে দেখবো আমরা। প্রোমেটাফেজে আসো। এই পর্যায়ে প্রথম দিকে কি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, বা স্পিন্ডল অ্যাপারেন্টাস বা স্পিন্ডল স্ট্রাকচার তৈরি করে। এটা দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলে। কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রগুলো, এই যে কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি, একটা এমসিকিউ আসার মতন প্রশ্ন, স্পিন্ডল তন্তু বলে, এটা একটা এমসিকিউ আসার, এটা 2 মার্কের জন্য আসতে পারে বা 1 মার্কের জন্য আসতে পারে। 2 মার্কের জন্য চান্স কম, 1 মার্কের জন্য বেশি চান্স আছে আসার। তারপর ট্রাকশন ফাইবার কাকে বলে, যে অংশ ক্রোমোজোম দ্বারা যুক্ত থাকে। আচ্ছা দেখো প্রোমেটাফেজের চিত্রটা একটু বুঝাই দিই। এই যে এগুলো, এইগুলোকে বলা হয় কি ক্রোমাটি, এই যে এই যে এই যে এই যে অংশগুলো তৈরি হচ্ছে, এগুলোর নাম কি, আমরা এই যে মাত্র দাগায় আসছি, কই গেল, স্পিন্ডল যন্ত্র, পুরোটা নিয়ে পুরো স্ট্রাকচারটা, হ্যাঁ দেখে তো বাস, স্পিন্ডল যন্ত্র। এটা হচ্ছে মেরু অঞ্চল, এটাও মেরু অঞ্চল, একটা দিয়ে বুঝিস। এই যে নিউক্লিয়ার রেটিকুলামটা আস্তে 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 লুপ্ত হয়ে যাচ্ছে, আর নিউক্লিওলাসটাও কিন্তু আস্তে 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 লুপ্ত হয়েছে। পুরোটা একটা নিউক্লিয়াস কোষের, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার রেটিকুলাম দুইটা জিনিস লুপ্ত হয়ে যায় আস্তে আস্তে, মানে আস্তে আস্তে হারিয়ে যায় বলছিলাম আমি। আর এখানে যে অ্যাস্টার রে তৈরি হয়, সেন্ট্রিওল অ্যাস্টার রে তৈরি করে। গেল মেটাফেজ ধাপ, মেটাফেজ ধাপে দেখা যায় কি, ওই যে মেরুগুলা তৈরি হয়েছে, এই দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চলটা, যেটাকে ইকুয়েডর বললাম বা বিষুবীয় অঞ্চল, সেখানে এই সেন্ট্রোমিয়ারগুলো, সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম যুক্ত হয়। ক্রোমাটিডগুলো, ক্রোমাটিড এই যে এরা, এগুলা কিসের দিকে যায়, মেরুমুখী হয়ে থাকে। এই দিকেও দেখো মেরুমুখী হয়ে আছে, মেরুমুখী হয়ে আছে। আর এই সেন্ট্রোমিয়ারটা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এই যে সেম চিত্র এখানে, সেন্ট্রোমিয়ারটা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, ক্রোমাটিডগুলো মেরুমুখী হয়ে থাকে। এটা হচ্ছে মেটাফেজের চিত্র। মেটাফেজে কি হয়, যে এইখানে আগে আমরা দেখছিলাম যে এরকম ভাবে ছিল, এটাই এখন সরে বিষুবীয় অঞ্চলে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া? মেটাফেজ গেল। এবার অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়, ভিএল জেআই আকৃতির তৈরি হয়। ভি আকৃতির যেটা, সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। এল আকৃতির সাবমেটাসেন্ট্রিক, জে আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক, আর আই আকৃতির টেলোসেন্ট্রিক। আসলে ছবি দেখাই। ভিএল যে ছবি আর কি দেখাবো, ওটার দেখে কাজ নাই। দেখো এটা কিন্তু অলরেডি ভি এর মতো বোঝাই যাচ্ছে, এই যে কিছুটা ভি,
তাহলে এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। কিছুটা এই যে এটা ছোট এটা বড়, এটা কিছুটা জে এর মতো লাগতেছে না, জে এর মতো লাগতেছে না, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক। তারপরে অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, জে আই এগুলোও পাবো আমরা। আচ্ছা গেল। সো এটা মেরু। এই অংশে কি হয়, অ্যানাফেজ ধাপে এসে ওই যে আগের বার আমরা যে পুরো স্ট্রাকচারটা দেখছিলাম না, পুরো স্ট্রাকচারে দেখছিলাম যে ক্রোমাটিড গুলো এরকম ভাবে বিষুবীয় অঞ্চলে থাকে, সেটাই এখন কনভার্ট হয়ে কি হয়, বিষুবীয় অঞ্চল থেকে এরা আস্তে 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 বিষুবীয় অঞ্চল থেকে সরে যায়, সরে এবার দেখা যায় যে ক্রোমাটিড গুলো বিষুবীয় মুখী হয়ে সরতে থাকে, আর সেন্ট্রোমিয়ার গুলো মেরুমুখী হয়ে সরে যেতে থাকে। ঠিক আছে। আর টেলোফেজ, টেলোফেজ ধাপ হচ্ছে এটা শেষ পর্যায়ে। ওই যে প্রোফেজ ধাপে আমরা যা যা দেখছিলাম, প্রোফেজ ধাপে যা যা হয় তার ঠিক উল্টা ঘটনাগুলো হলো প্রোফেজ ধাপে সব ঘটনা বিপরীত ক্রমে ঘটে। এখানে পানি যোজন হয়, ওখানে কি হয়েছিল প্রোফেজ ধাপে আমরা দেখে আসলাম অলরেডি, যে প্রোফেজ ধাপে এই যে প্রোফেজ ধাপে কি হয়েছিল, পানি বিয়োজন হয়েছিল। এই ধাপে কি হয়, এই ধাপে এসে পানিটা যোজন ঘটে। কই 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 কই, এই তো পানি যোজন হয়। নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার মেমব্রেন এগুলা আবার ফিরে আসে। আর ওই যে রেটিকুলামটা কিসে কনভার্ট হয়েছিল, ক্রোমোজোমে কনভার্ট হয়েছিল না, ক্রোমোজোমে, নিউক্লিয়ার রেটিকুলামটা ক্রোমোজোমে কনভার্ট হয়েছিল, সেটা আবার ব্যাক করে নিউক্লিয়ার রেটিকুলামেই চলে আসে। কি জন্য আসে বলতো, মধ্যে দিয়ে খাস সৃষ্টি হয়ে কিন্তু দুইটা কোষ অলরেডি তৈরি হয়ে গেছে, এদিকে একটা কোষ এদিকে একটা কোষ। এখন আবার কোষ বিশ্রাম আকারে যাবে, বিভাজন তো এখন আর হবে না, তখন আর এটার দরকার নাই, তখন বিশ্রামরত অবস্থায় সেটা রেটিকুলাম থাকে, ক্রোমোজোম থাকে না। হ্যাঁ, তবে মেমব্রেনও থাকবে, আবার বিলুপ্ত হয়ে আবার মেমব্রেন তৈরি হবে, তখন আবার একই যে ওই যে ওই পাঁচটা ধাপই আবার রিপিট হবে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে। উদ্ভিদ কোষে কি হয়, উদ্ভিদ কোষে কোষ প্লেট তৈরি হয়। উদ্ভিদ কোষে কি হচ্ছে, কোষ প্লেট তৈরি হচ্ছে। আর প্রাণী কোষে কি হবে, অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়ে আবার দুইটা কোষ তৈরি হয়ে গেল। ঠিক আছে, ওগুলা অপত্য কোষ। তাহলে মাতৃকোষ থেকে এভাবেই সৃষ্টি হলো অপত্য। মাইটোসিসের গুরুত্ব আমরা পড়বো এবার। দুইটা টার্ম, একটা মাইটোসিসের গুরুত্ব, একটা অনিয়ন্ত্রিত মাইটোসিস। মাইটোসিসের গুরুত্ব কেন, দেহকোষ সৃষ্টি করতে। তো ফার্স্ট প্রয়োজনীয়তাই হচ্ছে কি, দেহ ফার্স্ট গুরুত্বটাই হচ্ছে দেহকোষ সৃষ্টি। দ্বিতীয়টা কি, দেহকোষ কেন সৃষ্টি, কারণ হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এবং মাইটোসিসে দেখা যায় যে একটা কোষে ধরো যে টয়েসেন সংখ্যক ক্রোমোজোম থাকলে অপত্য যে দুইটা কোষ থাকবে সেখানেও টয়েসেন টয়েসেন করেই থাকবে, অর্থাৎ ক্রোমোজোমের সুবিন্যাস থাকবে, ক্রোমোজোম একই পরিমাণে থাকবে, ফলশ্রুতিতে পরেরটা আবার বিভাজিত হয়ে সেম জিনিস পাবে। মিয়োসিসের উল্টা ঘটনা ঘটে। আবার মাইটোসিসের মাধ্যমে কি হয়, মাইটোসিসের মাধ্যমে প্রজাতির ধারা নষ্ট হয় না, আর বিভিন্ন প্রয়োজনীয়তা আছে মাইটোসিসের। যেমন তোমার হচ্ছে ক্ষতস্থান আছে না আমাদের, ক্ষতস্থান যখন কেটে যায় তখন নতুন কোষ বিভাজিত হয়ে 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 নতুন কোষ ওখানে হয়। ঠিক আছে, রক্ত বন্ধ করে, ঠিক আছে, প্লেটলেট, বাট নতুন কোষ পাওয়া যায় কিভাবে, মাইটোসিসের মাধ্যমে তো আসে, তাই না? এটাই। আরও আছে, তোমরা বইয়ের ভিতর পাওয়া যাবা, বইটা রিডিং পড়ো বা একটা গাইড থেকে দেখে নিবা। অনিয়ন্ত্রিত মাইটোসিস, সেটা আমি একটু বলি। ধরো টয়েসেন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ আছে, সেখান থেকে এই ধাপে দেখা গেল যে টয়েসেন সংখ্যকই ক্রোমোজোম দিয়ে হলো। হ্যাঁ, এটা স্বাভাবিক মাইটোসিস না, স্বাভাবিকভাবে মাইটোসিস ঘটে না। একটা থেকে দুইটা, এবার এটার থেকে আবার দুইটা হওয়ার কথা, ধরো যে এটার থেকে চারটা হয়ে গেছে, টয়েসেনেরই হয়েছে, কিন্তু দেখা গেল যে চারটা কোষ হয়ে গেছে। আবার এটার থেকে দেখা গেল যে তিনটা কোষ হয়ে গেছে। এবার দেখো তো, আর নিয়ম মানলো না, কারণ কি, একটার থেকে অল টাইম দুইটাই হতে হবে।
কিন্তু এখানে একটার থেকে 4টা হয়ে গেছে, এখান থেকে আবার একটার থেকে 3টা হয়ে গেছে, তাহলে এটার স্বাভাবিক মাইটোসিস থাকলো? এইটাকে বলা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। আমরা টিউমার দেখছি না, টিউমারের রোগী, ধরো যে আমাদের যদি স্বাভাবিক একটা বডি এরকম হয়, টিউমারের বডিটা সাধারণত দেখা যায় যেরকম একটু ফুলে যায়, তার মানে এই যে ফোলা অংশটা এটাকে টিউমার বলে। ফোলা অংশ কি জন্য হয়? কোষ যদি বেশি হয়ে যায় ওই জায়গাতেই তো জায়গাটা, কোষ কি হয় জায়গা বড় করে, তাহলে ওই জায়গাটুকু বড় হয়ে যায়, বিধায় কোষের সংখ্যা বেড়ে যায়, ওই জন্য ওই জায়গাটা ফুলে যায়। এইটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল। কি? টিউমার। টিউমার হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল। এখন এই টিউমারটা পরবর্তীতে E6 আর E7 নাকি ওরকমই, না E5 E6 যাই হোক, এরকম দুটো জিন আছে, এই দুটো জিনের মাধ্যমে আক্রান্ত হয় এবং কি তৈরি করে? ক্যান্সার সেল সৃষ্টি করে, যেটা কিনা মরণ ব্যাধি রোগের প্রধান সিমটম, রাইট? তো এই জন্য অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল কি? টিউমার। টিউমারের ফলাফল কি? ক্যান্সার, বা অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল ক্যান্সার। ঠিক আছে, এবার আসি মিওসিস। মিওসিস কি? মিওসিসের প্রক্রিয়াটা এই ছবি দিয়ে বুঝাই দিচ্ছি। মিওসিস ধরো যে এখানে টয়েসেন সংখ্যক ক্রোমোজোম আছে, এটা বিভাজিত হয়ে, দেখো তো এখানে 4টা ছিল, এখানে হয়ে গেছে এক জোড়া হয়ে গেছে না? তাহলে এখানে এন হয়ে গেছে, এখানেও এন হয়ে গেছে। তাহলে কি ক্রোমোজোম হ্রাস না? টয়েসেন থেকে 2টা এন আর এন, সেই এন আবার ভেঙে ভেঙে 2টা এন। এই জায়গাটা কি হয়? যদি মিওসিস হ্রাসমূলক বোঝায়, মিওসিস মানে হচ্ছে হ্রাসমূলক। হ্রাসমূলক কোন ধাপে? এই ধাপে। এই অংশটাকে বলা হয় মূলত মিওসিস। মিওসিস মানে হ্রাসমূলক, তাহলে টয়েস এন ভেঙে গিয়ে এন এন হয়ে গেল, ক্রোমোজোম সংখ্যা কমে গেল, তাই এটা হ্রাসমূলক। কিন্তু এই যে এন গুলো থেকে আবার এন হচ্ছে, এটা কি বোঝায় বলো তো? ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, সমীকরণিক, তাহলে এটা কি মাইটোসিস না? সো এই ধাপটাকে বলা হয় কি? এই ধাপটাকে বলা হয় মিওসিস 1, আর এই ধাপটাকে বলা হয় মিওসিস 2। মিওসিস 1 কে মিওসিসই বলা হচ্ছে, মিওসিস 2 কে মাইটোসিস বলা হচ্ছে। ওয়ান কাইন্ড অফ মাইটোসিস, নট সরাসরি মাইটোসিস। এটা জনন কোষের বিভাজন। কোথাকার বিভাজন? জনন কোষের বিভাজন, মনে রাখো। এই যে মিওসিস এখান থেকে বোঝাচ্ছে, এটা দেখানোর দরকার নাই, ছবি লাগে না। মিওসিসের ভূমিকা। মিওসিস কেন গুরুত্বপূর্ণ? ধরো যে ওই যে আমার আগের উদাহরণ, বাবার থেকে সন্তান আসবে, সেই সন্তান আবার একদিন বাবা হবে, তার থেকে আবার সন্তান আসবে, হ্যাঁ, ওই সন্তানটাই আবার বাবা হয়ে গেল, হয়ে সে আবার একটা রিপ্রোডাকশনের মাধ্যমে আরেকটা সন্তান করলো। তার মানে বংশধারা রক্ষিত হচ্ছে না এক বংশ থেকে অন্য বংশে। যদি আদম আলাইহিস সালামে থেমে যেত, আদম আলাইহিস সালামে যদি থেমে যেত, তাহলে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারতো? পারতো না। আমরা পারতাম? পারতাম না। সেই সম্পদ আমরা হতে পারতাম? পারতাম না। ওখানেই কিন্তু পৃথিবী থেমে যেত, জীবের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত না? জীবের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। সো এই যে জীবের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাওয়া, এই ঘটনাটা ঘটতেছে কি জন্য? যদি মিওসিস না হয়, কারণ হচ্ছে বংশধারার সৃষ্টি হচ্ছে না, মানে বংশধারা আর থাকতেছে না, এই জন্য মিওসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ তোমরা বুঝতে পারছো, অধ্যায়ের কনসেপ্ট এতটুকুতেই শেষ, আর কিছু নাই। ওই যে 2 ধরনের ব্যাঙের কথা আছে, ব্যাঙ টাইম তোমরা এগুলো এমসিকিউ এর জন্য পড়ো, ওগুলো লাগবে না। যে কয়টা লাগবে আমি অলরেডি দিয়ে দিছি। জ্ঞানমূলক প্রশ্ন আছে অনেকগুলো, এখান থেকে 23টা প্রশ্ন দিছি আমি, সব দেখবা। এর ভিতরে দাগ দিয়ে দিই, ইন্টারফেসটা আসার মতো একটা প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন দিছি। স্পিন্ডল যন্ত্র আসার কথা, ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্ত্র, এটা আসার মতো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। তারপরে তোমার যদি দেখি যে সমীকরণিক বিভাজন কাকে বলে, এটা একটা, এটা ডিএনএ অনুলিপন লাগবে না এখানে। ইকুয়েটর কি, এটা একটা আসার মতো। আকর্ষণ তন্ত্র, ট্র্যাকশন ফাইবার আগেই আসে, এটা দরকার নাই আর। অ্যাস্টার রে কি, টিউমার কি লাগবে, টিউমার কি, এটা লাগবে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যদিও বোর্ডে আসেনি, এবার আসার মতো। ঠিক আছে, না আসলে তোমাদের স্কুলে দেখো দিছে, দেখো নি। অনুধাবনমূলক প্রশ্ন দেখো, মানবদেহে টিউমার সৃষ্টি হওয়ার কারণ কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআইপি দাও এটাকে। ক্যান্সার কেন সৃষ্টি হয়, এটা হচ্ছে ভিভিভিভিআইপি, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এই ক্যান্সার সৃষ্টি।
তারপরে জরায়ুমুখী ক্যান্সারের কারণ, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে কোন কোষ বিভাজনকে সমীকরণিক বলা হয়? 1 থেকে 10 পর্যন্ত অনুধাবনগুলো দেখবা, তাহলেই হবে, আর লাগবে না, এতগুলো অনুধাবন লাগে না। 1 থেকে 10 নাই, আসি দিছি আমি 9টা, 10 লিখছি কে 9। তার মানে এই যে 9টা পড়বা, এই 9টা পড়লে 100% এর বাইরে আসার চান্স নাই তো রে ভাই। একটা অধ্যায়ে এই যে কনসেপ্টই হচ্ছে 3-4টা কনসেপ্ট থেকে 9টা প্রশ্ন পড়লে আর থাকে কি, তারা এটাই। প্রয়োগ উচ্চতর দক্ষতা, দেখো 3টা চিত্র দিছে। উদ্দীপকের কোষ বিভাজনের বি ধাপে কি হয়? কোষ বিভাজনটা এটা কি দেখাই। বি ধাপটা হচ্ছে প্রোমেটাফেজ, এটা হচ্ছে প্রোফেজ, এটা হচ্ছে মেটাফেজ। এই যে ইকুয়েটর অঞ্চলটা এরকম হইল, রাইট? তো বি ধাপে কি হয়? বি ধাপে কি হয়, যে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, তারপরে ট্র্যাকশন ফাইবার তৈরি হয়। আমি কিন্তু অলরেডি এই যে প্রোমেটাফেজের পয়েন্ট মেলাগুলা, প্রোমেটাফেজেরই মনে হয় পয়েন্ট বেশি দেওয়া আছে। এই যে প্রোমেটাফেজের কিন্তু পয়েন্ট 7টা পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? গেল। ঘনাবার বলতেছে যে ক্রোমোজোমের বিভিন্ন পরিবর্তন এর ধাপ এ থেকে সি সৃষ্টিতে ভূমিকা রাখে। তাহলে দেখো তো, ক্রোমোজোমটা এ ধাপে কি মোটা কাটো হলো, সি ধাপে গিয়ে কি হলো, বিষুবীয় অঞ্চলে আসলো। তাহলে ক্রোমাটিড থেকে ক্রোমোজোমে পরিণত হয়ে বিষুবীয় অঞ্চলে আসলো। বি এর কথা মানতে হবে, মধ্যে বলেনি যদিও, তারপরেও ঠিক আছে। গেল। উদ্দীপকের চিত্র এক্স এর সর্বশেষ ধাপটি ব্যাখ্যা করো। এক্স হচ্ছে 2SN থেকে 2SN, মানে হচ্ছে সমীকরণিক। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আর এটা হচ্ছে মিওসিস। সো মাইটোসিসের সর্বশেষ ধাপ মানে হচ্ছে টেলোফেজ। টেলোফেজের ব্যাখ্যা তোমরা দিয়ে দিবা। জীবের জিনগত বৈচিত্র্য এবং প্রজাতি টিকিয়ে রাখতে এক্স এবং ওয়াই এর ভিতরে কার ভূমিকা বেশি? আচ্ছা, জিনগত বৈচিত্র্য আর প্রজাতির ধারা টিকিয়ে রাখে কে জানো? প্রজাতির ধারা টিকায়, কে টিকায়? মিওসিস। প্রজাতির ধারা টিকানো মানে হচ্ছে বংশধারা। তাহলে বংশধারা টিকিয়ে রাখে মিওসিস, তাহলে ওয়াই এর গুরুত্ব বেশি। তাহলে ওয়াই এর গুরুত্ব, আবার কেন ওয়াই এর বেশি এক্স এর কেন নাই, এক্স এর 2-1টা পয়েন্ট দিয়েও বুঝাই দিতে হবে যে এটা দেহকোষের, ওটা জনন কোষের, জনন কোষ না হলে বংশধারা হবেই না, ওখানেই থেমে যাবে, এটা বলতে হবে। তারপরে চিত্র আর এর বিভাজনের ফলে কি সমস্যা সৃষ্টি হয়? তাহলে আর দেখো তো কি হয়, এখানে টয়েসেন আছে, তো টয়েসেন থেকে 2টা টয়েসেন হলে সেটা সাধারণ মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন, কিন্তু এখানে 3টা টয়েসেন তৈরি হয়েছে, তার মানে এটা কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। অনিয়ন্ত্রিত মাইটোসিস। সো এটার ফলাফল কি হবে? এর ফলাফল হবে ক্যান্সার। এটার ফলে কি হবে? এর ফল হবে টিউমার থেকে ক্যান্সার। এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কাহিনী টাহিনী সব আলোচনা করেই দিয়ে আসলাম। এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিস, তাহলে দেখো তো এর ভিতর থেকে কিন্তু সব আমরা আলোচনা করে ফেলতেছি, তো এর বাইরে তো আর কিচ্ছু নেই। গেল। জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় পি এবং কিউ এর ভিতরে। গুণগত স্থিতিশীলতা বলতে কি বোঝাচ্ছে? গুণগত স্থিতিশীলতা মানে হচ্ছে ক্রোমোজোমের কাজ হবে। ক্রোমোজোমের ভিতরে পি আর কিউ এর ভিতরে কোনটার গুরুত্ব বেশি? আচ্ছা, এটা হচ্ছে পি এর গুরুত্ব বেশি। কারণ কি? যদি গুণগত স্থিতিশীলতার কথা বলে, তার মানে হচ্ছে সেটা বংশধারার মাধ্যমে, অর্থাৎ বাপ থেকে, বাবা ধরো যে ফর্সা, আর সন্তানটাও ধরো যে হলো ফর্সা, তাহলে বাবা থেকে সন্তান সৃষ্টি হওয়ার সময় বাবার বৈশিষ্ট্য সন্তানে গেল, তার মানে গুণগত বৈশিষ্ট্য বজায় থাকলো, বাপের গুণ সন্তানে বজায় থাকলো। আর বাপ থেকে সন্তান হয় কিভাবে? মিওসিসের মাধ্যমে হয়, তার মানে এটা মিওসিসের কথাই বোঝাচ্ছে। চিত্র এফ এর বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কি ঘটে? আচ্ছা, এফ এর বিভাজনটা কি দেখো।
এফ এর বিভাজন টয়েস এন থেকে এখানেও টয়েস এন, আবার দুইটা টয়েস এন থেকে টয়েস এন, তার মানে এটা কি মাইটোসিস না? তো মাইটোসিস নষ্ট হয়ে গেলে কি ঘটে? গ নাম্বারের ব্যাখ্যা দিচ্ছি, ক্যান্সার বা টিউমার। ঘ নাম্বার, চিত্র ই এবং এফ এর বিভাজন তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। তাহলে ই এর বিভাজন কি টয়েস এন থেকে দেখো এন এন হয়ে গেছে, এন থেকে আবার প্রতিটা এন থেকে এন হয়েছে, তাহলে ই হচ্ছে মিওসিস। তাহলে এখানে ব্যাখ্যা করতে বলতেছে কি মাইটোসিস ভার্সাস মিওসিস, মানে পার্থক্য লিখবা। কয়টা লিখবা? 7টা লিখবা অন্তত পক্ষে, নাম্বার ভালো পাওয়ার জন্য। এমসিকিউ, বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক দশাকে কি বলে? ইন্টারফেজ। আমি অলরেডি বলে আসছি এটা। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভাজিত হয়? মাইটোসিসে ক্রোমোজোমও একবার, নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়। কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বলে? সমীকরণিক বলতে আমরা মাইটোসিসকে অলরেডি বুঝাই আসছি যে কি টয়েস এন থেকে টয়েস এনই হবে, আবার যদি এন থেকে হয় তাহলে এন এন হবে। এটা যা আছে তাই। ক্রোমোজোমের নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? এটা হচ্ছে অ্যানাফেজে দেখা যায়। আচ্ছা, এটা নাই যদিও, তোমাদের এটা আউট অফ সিলেবাস, এটা দরকারও নাই। প্রো মেটাফেজ সেন্ট্রিওল হতে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন কোষে? প্রো মেটাফেজ সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন কোষে? তো অ্যাস্টার রে বিচ্ছুরিত হবে কোন কোষে? প্রাণী কোষে, কারণ সেন্ট্রিওল সাধারণত থাকে। অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোথা থেকে? সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। সেন্ট্রিওলটা কিরকম? এই যে এরকম আকৃতির একটা জিনিস, এটাকে সেন্ট্রিওল বলে। এখান থেকে কি বিচ্ছুরিত হয়? অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। তাহলে এই যে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়, এটা সাধারণত থাকে কোথায়? প্রাণী কোষেই থাকে, উদ্ভিদ কোষে থাকে না। দ্বিতীয় অধ্যায়ের পড়ায় ছিল তোমাদের। প্রোমেটাফেজ সেন্ট্রিওল হতে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়ে গেল, এতে গেল। প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে কোন কোষ বিভাজনে? প্রজাতির বৈশিষ্ট্য থাকে, তাহলে মিওসিস। একটা অপশন আছে দ্বি বিভাজন, এটা ওয়ান কাইন্ড অফ অ্যামাইটোসিসকে প্রথম অধ্যায়ে পড়াইছিল। নীলাভ সবুজ শৈবালে কোন কোষ বিভাজন হয়? নীলাভ সবুজ শৈবালের নস্টক আর কি। হ্যাঁ, তো নস্টক কি? একটা প্রোক্যারিওটিক সেল। আচ্ছা, নস্টক যেহেতু একটা প্রোক্যারিওটিক সেল মানে আদিকোষী, তাহলে আদিকোষী হওয়ার কারণে নষ্টকে কি হবে বলো তো? প্রকৃত কোষের বিভাজন তো হবেই না, তো এটা অ্যামাইটোসিস। আচ্ছা, অ্যামাইটোসিস কেন? তোমাদের বই দেওয়া ছিল দ্বিবিভাজন, অ্যামাইটোসিস দিও না, কোনোটি নয় দাও, কারণ দ্বিবিভাজন হচ্ছে কিন্তু পুরাপুরি দ্বিবিভাজন কিন্তু পুরোপুরি অ্যামাইটোসিস না, পার্থক্য আছে, ভিন্নতা আছে, তো মাথায় রাখো। আসলে হুন্দায় মেরে দিও না। যৌন প্রজননের সময় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় কি তৈরি হয়? জাইগোট কোষ তৈরি হয়, যেটা হচ্ছে প্রথম কোষ, জীবদেহের প্রথম কোষ। বিনষ্ট হয়ে যাওয়া কোষের স্থান পূরণ হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে? তাহলে এটা হচ্ছে মাইটোসিস। আমি অলরেডি বলছিলাম যে ক্ষত স্থান পূরণের কথা, মাইটোসিসের গুরুত্বের ভিতরে আলোচনায় আনছিলাম। এই যে ক্ষত স্থানের কথা আমি আনছিলাম, দেখো আমি যেগুলো আনতেছি ওগুলো থেকে কিন্তু আসতেছে, রাইট? কই আছি আমরা? এই তো মাইটোসিস গেল। মাইটোসিস কোষ বিভাজন পর্যবেক্ষণের জন্য স্লাইডে তুমি কোনটিকে বেছে নেবে? পেঁয়াজের মূলের অগ্রভাগ, কারণ হচ্ছে কি পাতার মধ্যশিরা, পেয়ারা গাছের বাকল, কাঠের বিচি, কাঁঠালের বিচি, এগুলোতে মাইটোসিস হয় না। ওই যে মূলের অগ্রভাগে মাইটোসিস হয়। ফলমূল যা থাকে থাকুক, তুমি গাছের মূলের অগ্রভাগ পেয়ে গেছো, এটাই অ্যান্সার। মাইটোসিসের ওই যে এমসিকিউ আমি ইম্পর্টেন্ট অংশ দিয়েছিলাম সেটা। বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এটা আবার কই থেকে আমদানি হয়েছে? কোন ধরনের কোষ বিভাজন জীবে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটিয়ে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে? তাহলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস বলতে টয়েস এন থেকে এন আর এন, আবার এন থেকে এন এন এন, তো এই বিভাজনটার নাম কি? এটা কেন হয় বলো তো?
কারণ হচ্ছে বাবা দিল এন, মা দিল এন, এটা ধরো যে বাবার দেহ থেকে টয়েস এন ভেঙে এন পেলাম, একটা এন পাইছি, এটা ধরো বাবা দিল, আবার মা দিল আরেকটা এন, এন এন মিলে গেলে আবার টয়েস এনই আসবে। তাহলে দেখো তো প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা ওই 46 তো 46ই থেকে গেল, আর কিন্তু এটা দ্বিগুণ হলো না, মানে তোমার 92 হয়ে গেল না, এটা মনে রাখো। তো এটা কোন কোষ বিভাজন হয়? মিওসিসে, হ্রাসমূলক কোষ বিভাজন। তারপরে কোষ বিভাজনের কোন ধাপের শেষে বিষুবীয় অঞ্চল বরাবর ধীরে ধীরে একটি কোষ প্রাচীর গঠিত হয়? তাহলে বিষুবীয় অঞ্চল বরাবর একটা কোষ প্রাচীর গঠিত হয়, মানে মধ্যে দিয়ে কোষ প্রাচীর, মানে হচ্ছে এটা কোষ প্লেটের কথা বোঝাচ্ছে। কোষ প্লেট গঠিত হয় কোন ধাপে? টেলোফেজ ধাপে, মানে শেষ ধাপটায় গিয়ে। মেটাফেজ ধাপের ক্ষেত্রে প্রযোজ্য ক্রোমোজোম সর্বাধিক মোটা এবং খাটো হয়। হ্যাঁ, এটা ঠিক। সেন্ট্রোমিয়ার দুটি খণ্ডে বিভক্ত হয়, এখানে হয় না। সেন্ট্রোমিয়ার কোথায় বিভক্ত হয়? দুটি খণ্ডে। এটা বিভক্ত হয় অ্যানাফেজে, দুটি ক্রোমাটিড স্পষ্ট হয় না। দুটি ক্রোমাটিড স্পষ্ট হয়, পুরোপুরি স্পষ্ট দেখা যায় না। অবশ্যই সেন্ট্রোমিয়ার দুটা বিভক্ত হয়, এটা সেন্ট্রোমিয়ার হলে এই পাশে একটা বিভক্তিকরণ হয়, এই পাশে একটা বিভক্তিকরণ হয়, এদিকেও চলে যায় এদিকেও চলে যায়, কিন্তু স্পষ্ট দেখা যায়। এটা হবে, এটা হবে না, তাহলে এটা হবে 1 আর 2। মাইটোসিস কোষ বিভাজনের ঘটে কাণ্ড মূলের অগ্রভাগে, ভ্রূণমুকুল সবগুলাই, এটা তোমাদের ওই এমসিকিউ অংশ ছিল। অ্যানাফেজ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে সকল গঠনাকৃতির ধারণ করে। হ্যাঁ, অবশ্যই সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক সবগুলাই। রানীকোষের টেলোফিস পর্যায়ে কোষঝিল্লির ভেতরে গর্তের ন্যায় ঢুকে যায়। হ্যাঁ, গর্তের ন্যায় ভেতরের দিকে ঢুকে গিয়ে এই যে এইরকম হয়ে যায়, ঝিল্লির ভাঁজটা পড়ে যায় মধ্যে দিয়ে। হ্যাঁ, এটা ঠিক। কোষঝিল্লি ক্রমান্বয়ে গভীরতর হয় অবশ্যই, এবং দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, ঠিক। আদিকোষী জীবে সংগঠিত কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উক্ত জীব সরাসরি দুটি অপত্য জীবে পরিণত হয় ক্ষেত্রে কোনো জটিল প্রক্রিয়া অতিক্রান্ত করতে হয় না। উদ্দীপকের প্রক্রিয়াটা কি? অ্যামাইটোসিস। এই বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজিত হয়, সাইটোপ্লাজম বিভাজিত হয়, নিউক্লিয়াস সরাসরি দ্বিবিভক্ত হয়, সবগুলা ঠিক। তো সবাইকে ধন্যবাদ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং till this time. So আশা করি ভালো লাগছে ক্লাসটা, কনসেপ্টগুলো বোঝা যাবে। তবে টাইপ কিন্তু খুবই কম, টাইপগুলো যদি আমি দেখাই, আমি 1 মিনিট সময় নেব, 1 মিনিট জাস্ট সময় নিয়ে আমি একটু টাইপগুলো দেখায় দিই। কি কি টাইপস আমরা কি কি পেলাম? একটা হচ্ছে তোমার মাইটোসিস এর ধাপ, এটা একটা। মাইটোসিসের গুরুত্ব প্লাস অনিয়ন্ত্রিত মাইটোসিস। 3 নম্বর মিওসিসের গুরুত্ব প্লাস আর কিছুই নেই, এই শেষ। এই 3টা প্রশ্ন থেকে 100% প্রশ্ন থাকবে, এর বাইরে টপিকই নাই আর প্রশ্ন করার। তো এখান থেকে সিকিউ থাকলেও থাকবে সর্বোচ্চ একটা, দুটো থাকার চান্স নাই। সো এবার আসলে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পিডিএফ পেয়ে যাবো অবশ্যই, ওটা চিন্তা নিও না, ওটা তোমার দায়িত্ব আমার।